সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি হামিদ করিম, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা কলেজ। ক্লাসটি আমাদের নির্ধারিত টাইমের অনেক অতিবাহিত হয়ে গেছে। এর মধ্যে এটা তোমরা নিশ্চয় বুঝে বলছো, বিদ্যুৎ বিভ্রাট বা বৈদ্যুতিক গোলযোগের কারণে ক্লাসটি আমাদের একটু দেরিতে শুরু হতে যাচ্ছে। আমাদের আজকে প্রেষণা তৃতীয় ক্লাস। আর তোমরা এসে প্রতিদিন অনেকে দেখছি কমেন্টস করো কি ক্লাস চলে সেটারও সমাধান বের করে ফেলছি। স্লাইডে একটা দেখা যাচ্ছে, সেখানে আমাদের যে সপ্তম অধ্যায় প্রেষণা ক্লাসটি চলছে। এই মুহূর্তে দুটা ছবি আছে, সেখান থেকেও দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি সেখানে একটু মাথা নিচু করে আছে, তার মানে বোঝাচ্ছে তার প্রেষণা কম হয়ে গেছে, তার কাজে আগ্রহ কম, এরকম কিছু। তাহলে আমরা প্রেষণার কথা কি বলেছিলাম গত ক্লাসে? যে প্রেষণা হলো কর্মীদের কাজে উৎসাহিতকরণ, এবং এটি একটি মনস্তাত্ত্বিক প্রক্রিয়া, ব্যবস্থাপনার জন্য একটি জটিল কাজ, যে কর্মীদেরকে প্রেরণা দিয়ে ব্যবস্থাপনার যে লক্ষ্য, সেই লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা প্রেরণা দানের পদ্ধতি আলোচনা করেছিলাম। সেখানে আমরা বলছিলাম ইতিবাচক প্রেরণা এবং নেতিবাচক প্রেরণা। একটু সংক্ষেপে আমি বলে দিই আজকে আবার। ইতিবাচক প্রেরণার দুটি দিক ছিল, একটি হলো আর্থিক আর একটি হলো অনার্থিক। আর্থিক বিষয়গুলো কি ছিল? সেখানে বলছিলাম যে মজুরি, বোনাস, বাসস্থানের সুবিধা, চিকিৎসা সুবিধা, এই বিষয়গুলো। আর অনার্থিকের বিষয় যে বিষয়গুলো বলছিলাম, যে ভালো ব্যবহার করেও কর্মীদের থেকে কাজ আদায় করা যায়, আবার কাজের সুন্দর পরিবেশ দিয়েও কর্মীদেরকে উদ্বুদ্ধ করা যায়, তাদের চাকরির নিরাপত্তা দিয়েও কাজে উৎসাহিত করা যায়। আর আরেকটা বলছিলাম আমরা নেতিবাচক প্রেরণা, যে কর্মীদের চাপ সৃষ্টি করে দিয়ে কাজ আদায় করা। সেখানেও দুটি বিষয় আছে, একটা হলো আর্থিক আর একটা অনার্থিক। নেতিবাচক প্রেরণা আর্থিক দিক হলো বেতন কমিয়ে দেওয়া, মুনাফা যে তো সেটা বন্ধ করে দেওয়া, বোনাস বা বাতাদি বন্ধ করে দেওয়া, অথবা তাকে নিম্ন পদে নামিয়ে দেওয়া। আর অনার্থিকের ভিতরে যেটা ছিল তিরস্কার করা, শাস্তিমূলক বদলি করে দেওয়া, বা নিম্নমানের কাজে নিয়োজিত করা, অথবা ক্ষমতা হ্রাস করে দেওয়া। এবং আলোচনা করেছিলাম আমরা প্রেরণার বৈশিষ্ট্য গত ক্লাসের সামারি। আমরা আজকের ক্লাসে চলে আসি। যথারীতি আমরা উদ্দীপকটা দেখে ফেলি, উদ্দীপক দেখে আমরা আজকের ক্লাসে প্রবেশ করি। জনাব আকাশ একটি বেসরকারি উৎপাদনকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। তিনি বিভিন্ন সময়ে অনেক প্রতিষ্ঠানে কাজ করেছেন। সুদীর্ঘ অভিজ্ঞতার আলোকে দেখলেন বাংলাদেশের শিল্প কারখানাগুলোতে ব্যাপক শ্রমিক অসন্তোষ রয়েছে। তিনি পর্যায়ক্রমে অনুধাবন করলেন এই অবস্থার সবচেয়ে বড় কারণ হলো শ্রমিকদের মধ্যে প্রেরণার অভাব রয়েছে। দেশের শিল্প কারখানার কর্মকর্তারা প্রেরণা সম্পর্কে ততটা সচেতন নয়। তিনি কর্মীদের চিকিৎসা, চাকরির নিরাপত্তা ইত্যাদি বিষয় নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করতে চাইছেন। অর্থাৎ আজকের টপিকসের সাথে মিলিয়ে আমি উদ্দীপকটা তৈরি করেছি। এরপরে প্রশ্ন আছে আমাদের যে কাঠামো অনুযায়ী। প্রথমে আছে ইতিবাচক প্রেরণা কি? ইতিবাচক প্রেরণা আমরা বলে ফেলছি ইতিমধ্যে কয়েকবারই। প্রত্যাশা পূরণ অথবা পুরস্কার প্রাপ্তির আশায় কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করবে, এই আধুনিক প্রক্রিয়াটা ইতিবাচক প্রেরণার অন্তর্ভুক্ত। আরেকটি আছে প্রেরণা উৎপাদনশীলতা বৃদ্ধি করে, ব্যাখ্যা করো। যদি তোমরা শুনে থাকো প্রেরণা, আমরা সারাক্ষণে বলে থাকি প্রেরণা হলে কি হয়, কর্মীরা উৎসাহিত হয়, দক্ষতার সাথে কাজ সম্পাদন করে। তাহলে আমাদের এখানে অনুধাবনমূলক প্রশ্নটা বলা আছে যে প্রেরণা উৎপাদনশীলতা বৃদ্ধি করে, ব্যাখ্যা করো। তাহলে তুমি প্রথম লাইনটা লিখবা উত্তম প্রেরণা উৎপাদনশীলতা বৃদ্ধি করে। কারণ কর্মীরা যখন প্রেরণা লাভ করে, তারা তাদের সর্বোচ্চ সামর্থ্যের সদ্ব্যবহার করতে চেষ্টা করে, ব্যবস্থাপকের প্রতি তাদের আনুগত্য সৃষ্টি হয়, কর্মে গতিশীলতা বাড়ে এবং স্বাভাবিকভাবেই উৎপাদন বৃদ্ধি পায়। আজকের টপিকস আমাদের ঘ, প্রয়োগমূলক প্রশ্ন। জনাব আকাশ শ্রমিক অসন্তোষ সাথে প্রেরণার কিরূপ সম্পর্ক পেয়েছেন, ব্যাখ্যা করো। তার মানে আমি যে টপিকসে যেতে চাচ্ছি,
আজকে পেশনার গুরুত্ব, যে তিনি দেখলেন যে পেশনার শ্রমিকদের মধ্যে অসন্তুষ্টি আছে, তিনি দীর্ঘ চাকরি জীবনে বিভিন্ন সময়ে এই বিষয়টা তিনি উপলব্ধি করতে পেরেছেন। তাহলে আমরা যদি যাই এই টপিকটার মধ্যে, পেশনার গুরুত্ব কি। পেশনা মূলত কাদের সাথে জড়িত? প্রতিষ্ঠানের দুই রকম উপকরণ, মানবীয় উপকরণ এবং অমানবীয় উপকরণ। পেশনা সম্পর্কিত হলো মানবীয় উপকরণের সাথে। তাহলে একটি প্রতিষ্ঠানে যে মানব সম্পদ নিয়োজিত থাকে তাদের কর্ম প্রচেষ্টার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে। কর্মীরা যখন প্রেষিত হয়, প্রেষণা লাভ করে, তারা তাদের সাধ্য অনুযায়ী সর্বোচ্চ কাজ করতে তারা চেষ্টা করে। তাহলে আমরা এটাকে যদি পয়েন্ট আকারে আইডেন্টিফাই করতে যাই, তাহলে আমরা বলতে পারি মানব সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা। অনেক মানুষের, অনেক কর্মীর দৈহিক সামর্থ্য আছে, কিন্তু মানসিক সামর্থ্যের কারণে সে দেখা যাচ্ছে তার সম্পূর্ণ সামর্থ্য দিয়ে সে কাজে এগিয়ে আসে না। আর একজন ব্যবস্থাপক তখনই কর্মীদেরকে প্রেরণা দিয়ে তাকে কাজে উৎসাহিত করতে পারে। আমরা বলতে পারি কর্মীদের যে কর্ম প্রচেষ্টা, তারা যে কাজ করে, স্বাভাবিক হচ্ছে তাদের সর্বোচ্চ সামর্থ্য যতটুকু সর্বোচ্চ আদায় করে নেওয়া। যদি পয়েন্ট আকারে আইডেন্টিফাই করি, তাহলে আমরা বলতে পারি কর্মীদের কর্ম প্রচেষ্টার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যায়। কর্মীদেরকে প্রেরণা দিয়ে তাদের কাজ যথাযথভাবে, স্বতঃস্ফূর্তভাবে এবং প্রণোদিত হয়ে তারা কার্য সম্পাদনে এগিয়ে আসে। কর্মীরা যখন প্রেরণা লাভ করে সর্বোচ্চ সামর্থ্য দিয়ে কাজ সম্পাদনে অগ্রসর হয়, ব্যবস্থাপক তার লক্ষ্যের দিকে এগিয়ে যায় এবং এই কাজগুলো তাকে তদারকি করতে হয়। আর প্রেষণাকৃত কর্মীরা, তারা আমরা ইতিমধ্যে বলে ফেলেছি, তারা স্বতঃস্ফূর্তভাবে দক্ষতার সাথে কার্য সম্পাদন করতে পারে। তার উপর যে অর্পিত দায়িত্ব, যে অর্পিত কাজের ভার, সেটিকে যথাযথ সম্পাদনের চেষ্টা করে। আর এর ফলে আমরা বলবো তত্ত্বাবধান ব্যয় হ্রাস পায়। তাহলে কর্মীরা যখন তার দায়িত্ব স্বতঃস্ফূর্তভাবে যথাযথভাবে পালন করে, তখন স্বাভাবিকভাবে আমরা বলতে পারি যে প্রতিষ্ঠানের তত্ত্বাবধান ব্যয় কমে যায়। একজন কর্মীরা যখন প্রেরণা দানের বিভিন্ন পদ্ধতি আমরা বলেছি এবং বিভিন্ন পর্যায়ের কর্মীদের বিভিন্ন ধরনের প্রেরণা দিয়ে কাজে উৎসাহিত করা যায়। আর ব্যবস্থাপক মূলত লক্ষ্যই থাকে আধুনিক ব্যবস্থাপকের এবং সাম্প্রতিক প্রতিষ্ঠানগুলোতে যে কর্মীদের অনুপ্রাণিত করে কাজ আদায় করে নেওয়া। কর্মীদের শুধুমাত্র অন্যান্য যে প্রযুক্তি মেশিন তার সাথে তুলনা করলে চলবে না, তাদেরকে প্রেরণা দিয়ে তাদেরকে স্বপ্রণোদিত হয়ে কার্য সম্পাদনের দিকে অগ্রসর করতে হবে। তাহলে আমরা বলতে পারি এই পর্যায়ে এসে প্রেরণার আরেকটি গুরুত্ব কি, সেটা হলো আগ্রহ সৃষ্টি করা। কর্মীদের আগ্রহ সৃষ্টি করতে গেলে কর্মীদের যে প্রেরণা দানের বিভিন্ন পদ্ধতি আছে, কর্মীভেদে সে যে কোনো পদ্ধতি প্রয়োগ করে কর্মীদের উৎসাহিত করতে পারে। স্বাভাবিকভাবে যখন একজন কর্মী তার স্বপ্রণোদিত হয়ে কাজ করে, তার যে দায়িত্বগুলো, তার যে অর্পিত কাজ, কাজের ভার, সে কাজগুলো সে যথাযথভাবে সম্পাদন করে, স্বাভাবিকভাবেই আমরা বলতে পারি যে কাজের গতিশীলতা বৃদ্ধি পায়। প্রতিষ্ঠানের যে কাজগুলো, সে কাজগুলো ধারাবাহিকভাবে সম্পাদিত হয়। কর্মীরা যখন প্রেরণা লাভ করে, তারা স্বতঃস্ফূর্তভাবে ব্যবস্থাপকের সকল কাজে সহায়তা করার জন্য এগিয়ে আসে। তাহলে স্বাভাবিকভাবে বলা যায় যে কাজের গতিশীলতা বেড়ে যায়। কোনো প্রতিষ্ঠানের কর্মীদেরকে যদি প্রেরণা দেওয়া হয়, তাহলে কর্মীরা ওই প্রতিষ্ঠানের প্রতি মমত্ববোধ সৃষ্টি হয়। তারা ওই প্রতিষ্ঠান ছেড়ে অন্য প্রতিষ্ঠানে যেতে চায় না বা যায় না। আমরা গত ক্লাসে যে উদ্দীপকটা নিয়ে আলোচনা করেছিলাম, একটু খেয়াল করে দেখো, সেখানে আমরা বলছিলাম কবির একটি বিদেশি ব্যাংকে চাকরি করে, শব্দটা ছিল বিদেশি ব্যাংক, কিন্তু তারপরও সে দেশি একটি ব্যাংকে যোগদান করে আগের থেকে নিম্ন বেতনে। তার মানে এই বিষয়টা দিয়ে বোঝাচ্ছি আমি, এটাকে বলা হয় শ্রম ঘূর্ণায়মানতা, অর্থাৎ প্রতিষ্ঠান ত্যাগ করা। যখন প্রতিষ্ঠানে প্রেরণা দানের উপকরণ বা কর্মীরা প্রেষিত হবে, ব্যবস্থাপক প্রেরণা দানের জন্য উদ্যোগ গ্রহণ করবে, তখনই সাধারণত শ্রমিকরা ওই প্রতিষ্ঠান সহজে ত্যাগ করতে চায় না। তাহলে বইয়ের ভাষা বলি আমি যদি, তাহলে শ্রম ঘূর্ণায়মানতা হ্রাস পায়।
সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সৃষ্টি স্বাভাবিকভাবেই ব্যবস্থাপক যখন কর্মীদের প্রেরণা দিবেন, প্রেরণা দানের জন্য তিনি বেতন, বোনাস, বাসস্থান সুবিধা, চিকিৎসা সুবিধা, উত্তম ব্যবহার, কাজের সুন্দর পরিবেশ দেয়, তখন স্বাভাবিকভাবেই কি হয়, কর্মী এবং ব্যবস্থাপকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সৃষ্টি হয়। আর যে কোনো প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ভূমিকা অনস্বীকার্য। আর এই সৌহার্দ্যপূর্ণ ভূমিকা সৃষ্টি করতে পারে কে? প্রেষণা। ব্যবস্থাপক কর্মীদের প্রেষণা দিয়ে এই সম্পর্কটাকে দৃঢ় করে করতে পারে। একজন কর্মীকে যখন প্রেষণা দেওয়া হয়, সে কি করে? দক্ষতার সাথে কার্য সম্পাদন করে, তার ভিতর একটা আত্মতৃপ্তি আসে, এর সর্বোচ্চ সামর্থ্য দিয়ে সে কার্য সম্পাদন, সর্বোচ্চ উৎপাদন যদি তাকে সে নিয়োজিত করে থাকে, তাহলে তার ভিতরে একটা আত্মতৃপ্তি সৃষ্টি হয়, যাকে আমরা বলতে পারি অন্যভাবে তার মনোবল উন্নয়ন হয়, সে মানসিকভাবে দৃঢ় হয়। আমাদের একটা প্রশ্ন আছে, প্রেষণা কি এবং মনোবলের সম্পর্ক কি? অনুধাবনে আসতে পারে। প্রেষণার ফলে কর্মী কি করতে পারে? দক্ষতার সাথে তার কাজটা সম্পাদন করে, এবং এই কাজ করার ফলে তার ভিতরে আনন্দ অনুভূতি সৃষ্টি হয় এবং তার মনোবল উন্নত হয়। প্রতিষ্ঠানের কাজগুলি যখন ধারাবাহিকভাবে চলে, সুশৃঙ্খলভাবে সম্পাদিত হয়, নিরবচ্ছিন্নভাবে কাজ সম্পাদিত হয়, স্বাভাবিকভাবে প্রতিষ্ঠানের যে উৎপাদনের উপকরণগুলো, সেগুলোর সদ্ব্যবহার নিশ্চিত হয়। আর যখনই উপকরণগুলো সদ্ব্যবহার নিশ্চিত হয়, তখনই আমরা বলতে পারি যে অপচয় হ্রাস পায়। তাহলে আমরা বলতে পারি প্রেষণার আরেকটি গুরুত্ব, যে প্রতিষ্ঠানের অপচয় হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা বা ব্যাপক ভূমিকা পালন করতে পারে। কারণ কর্মীরা প্রেষিত হলেই সে দক্ষতার সাথে কাজ করবে, আর কাজ করলে উৎপাদন উপকরণগুলো সদ্ব্যবহার নিশ্চিত করবে। অনেক সময় বিভিন্ন প্রয়োজনে ব্যবস্থাপকের যাচ্ছে পরিকল্পনা, কাজের পদ্ধতি বা প্রযুক্তি পরিবর্তন করতে হয়, আর এই পরিবর্তনটা কর্মীরা অনেক সময় ভালোভাবে নিতে চায় না। তারা গতানুগতিক পদ্ধতি যেই কাজ সেভাবে সম্পাদন করতে অভ্যস্ত হয়ে পড়ে। কিন্তু প্রেষণাকৃত কর্মীরা এই পরিবর্তনটা খুব সহজে গ্রহণ করে থাকে। তাহলে আমরা বলতে পারি প্রতিষ্ঠানের নীতি, প্রযুক্তি, কলাকৌশল, ব্যবস্থাপকের কাজের পদ্ধতি, এই পরিবর্তনগুলো যদি কর্মীদের প্রেষণা দেওয়া হয়, তাহলে তারা খুব সহজেই গ্রহণ করতে সক্ষম হয়। তাহলে আমরা এই প্রশ্নের আলোকে এই বিষয়গুলো দেখে পেলাম যে জনাব আকাশ শ্রমিক অসন্তোষের সাথে প্রেষণার কিরূপ সম্পর্ক খুঁজে পেয়েছেন। তার মানে যেহেতু দেখা যাচ্ছে শ্রমিক অসন্তোষ রয়েছে, তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলতে যাচ্ছেন, তাহলে কর্মীদের যদি প্রেষণা থাকে প্রতিষ্ঠানে, তাহলে এই বিষয়গুলো আমরা গুরুত্ব সহকারে যদি উল্লেখ করে দিই, তাহলে আমাদের উত্তরটা চলে আসবে। আরেকটি প্রশ্ন আছে আমার, জনাব আকাশ শ্রমিক অসন্তোষ দূরে কোন তত্ত্ব বিশ্বাস করেন? যেটা আমরা প্রথম দিনে বলেছিলাম যে এ পাঠ শেষে শিক্ষার্থীরা কি কি বিষয় শিখতে পারবে। তার মানে এখানে আমরা এখন চলে যাচ্ছি একটু অন্যদিকে। প্রেষণার কতগুলো তত্ত্ব আছে, থিওরি আছে, বিভিন্ন ব্যবস্থাপনাবিদ বিভিন্ন সময়ে গবেষণা করে তারা এই থিওরিগুলো প্রেষণার ক্ষেত্রে প্রকাশ করেছে। এর মধ্যে আমাদের 1943 সালে সাইকোলজিক্যাল রিভিউ নামে একটি গ্রন্থে আব্রাহাম মাসলো একটি থিওরি প্রকাশ করেন, যেটাকে মাসলোর চাহিদা সোপান তত্ত্ব নামে আমরা বাংলায় অভিহিত করে থাকি। এই তত্ত্বের মধ্যে মাসলো কি বলতে চেয়েছেন? আমি কথা বলেছি, সালটা মনে রাখতে হবে, এমসিকিউতে কিন্তু পরে আছে, এবং বইটার নাম নয়, কিন্তু অন্য সময় হয়তো চলে আসবে। সাইকোলজিক্যাল রিভিউ নামক গ্রন্থে সে এই থিওরিটা প্রকাশ করেন 1943 সালে। সেখানে তিনি বলেছেন যে গবেষণা করে দেখেছেন যে মানুষের চাহিদার কতগুলো স্তর আছে, কতগুলো ধাপ আছে। সেই ধাপগুলো কি? তিনি ধাপগুলোকে চিহ্নিত করেছেন এরকম। প্রথমটা তিনি আইডেন্টিফাই করেছেন নিরাপত্তার চাহিদা। একজন কর্মীর যদি নিরাপত্তা থাকে, তাহলে সে মানসিকভাবে সুদৃঢ় থাকবে। আর এই নিরাপত্তার বিষয়টা কি কি তিনি অন্তর্ভুক্ত করেছেন? তিনি বলেছেন অন্ন, বস্ত্র, বাসস্থান। একজন কর্মীর অথবা একজন মানুষের এই মৌলিক চাহিদাগুলো যদি পূরণ থাকে, তাহলে সে
মানসিকভাবে কার্য সম্পাদনের জন্য প্রস্তুত থাকে। তবে তিনি এও বলেছেন এই বিষয়টি দিয়ে সাধারণত নিম্ন শ্রেণীর কর্মী যারা থাকে তাদেরকে প্রেরণা দান করা যায়। তাহলে নিরাপত্তার চাহিদার পরবর্তীতে আমাদের যেটি আছে সেটা হলো প্রথমটা হচ্ছে জৈবিক চাহিদা। যে জৈবিক চাহিদা হলো অন্ন, বস্ত্র, বাসস্থান। আর 2 নম্বর হলো আমাদের নিরাপত্তার চাহিদা। নিরাপত্তার চাহিদা বলতে এখানে বোঝানো হচ্ছে তার চাকরির নিরাপত্তা, ভবিষ্যতে আর্থিক নিরাপত্তা। একজন কর্মী সে নিজে এবং তার পরিবারের সদস্যদের আর্থিক নিরাপত্তা চান। একটি প্রতিষ্ঠান যদি এই ধরনের নিরাপত্তা দিতে পারে তাহলে কর্মীকে অনুপ্রাণিত করা যাবে। অর্থাৎ প্রথমটা হলো জৈবিক চাহিদা, একটু এডিট করে নাও। জৈবিক চাহিদা যখনই পূরণ হবে তখনই চলে আসবে হলো নিরাপত্তার চাহিদা। এবং তিনি বলেছেন একটার পরে একটা চাহিদা সৃষ্টি হয়। তাহলে জৈবিক চাহিদা পূরণ হবে। জৈবিক চাহিদা আমি আবার একটু রিপিট করছি, যেহেতু প্রথমে বলছিল জৈবিক চাহিদা ছিল অন্ন, বস্ত্র, বাসস্থান। এই মৌলিক যদি পূর্ণ হয় তাহলে পরবর্তীতে সে কি চায়? নিরাপত্তার চাহিদা চায়। নিরাপত্তার চাহিদা যখন তার পূর্ণ হয় তখন তার আরেকটা ধাপে আরেকটা চাহিদা তার সৃষ্টি হয়, সেটা হলো সামাজিক চাহিদা। এই পর্যায়ে তারা কি চায়? তারা চায় সমাজের প্রশংসা চায়, সমাজের মানুষের সাথে বন্ধুত্ব সম্পর্ক গড়ে তুলতে চায়, সমাজ থেকে স্বীকৃতি চায়। তাহলে প্রথম দুইটা যখন চাহিদা পূর্ণ হয় তখনই তৃতীয় নাম্বার তার অভাববোধ অথবা চাহিদা সৃষ্টি হয়। এই ক্ষেত্রে সে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করে তুলতে চায়। যখন জৈবিক, নিরাপত্তা এবং সামাজিক চাহিদা পূরণ হয় তখনই মানুষের আরেকটি চাহিদা সৃষ্টি, সেটা হলো মান মর্যাদার চাহিদা। মান মর্যাদার চাহিদা কি? সেটা কার? সমাজে নিজেকে প্রতিষ্ঠা করতে চায়। মানুষ স্বাভাবিকভাবে আমরা জানি কি একটু ক্ষমতাবান হতে চায়, সে ক্ষমতা পেতে চায় এবং ক্ষমতার প্রয়োগ দেখাতে চায় এবং সে চায় অন্যরা তাকে সম্মান করুন। এই পর্যায়ে যে সকল কর্মী আছে তাদেরকে প্রেরণা দানের জন্য কি করা যায়? গাড়ি, বাড়ি, এই ধরনের সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে প্রেরণা দেওয়া যেতে পারে। সর্বশেষ যে স্তরে আছে, যে স্তরটি মাসলো দিয়েছেন, সেটা হলো আত্মপ্রতিষ্ঠার চাহিদা। অর্থাৎ প্রথম জৈবিক চাহিদা, 2 নিরাপত্তার চাহিদা, 3 নম্বর মান মর্যাদা সামাজিক চাহিদা, 4 নম্বর মান মর্যাদার চাহিদা এবং 5 নম্বরে আসলেই তার হবে কি? আত্মপ্রতিষ্ঠার চাহিদা। এই পর্যায়ে এসে তারা কি চায়? এই পর্যায়ে এসে কি চাইতে পারে? আমি যদি আমার কথা বলি, দেখো আমার প্রথম জৈবিক চাহিদা ইনশাল্লাহ একটা চাকরি করি, সে দিয়ে আমি সন্তুষ্ট। আমি তো কর্মী, আমি তো সরকারের একটা চাকর। আমাদের সংবিধানে বলা আছে চাকর, জব কর্মকর্তা কোনো শব্দ বলতে কিছু নাই। সংবিধানের প্রজাতন্ত্রের চাকর হিসাবে বলা হয় যারা বিশেষ ক্যাডার। তাহলে আমি যদি একজন চাকর, একজন কর্মী হই, আমার জৈবিক চাহিদা পূরণ আছে, কারণ আমি অন্য বস্ত্র, সরকার আমাকে যে বেতন দেয় অন্য বস্ত্র আমি পাই। আমার দাপটা কোথায় আছে তোমরা আইডেন্টিফাই করে নাও আমারটা। 2 নম্বর হলো আমার নিরাপত্তার চাহিদা। ইনশাল্লাহ যে বেতন পাচ্ছি এখন চলতেছে এবং আমার ভবিষ্যৎ তহবিল আছে। আমার পরিবর্তে আমার অবর্তমানে আমার পরিবার যে আমার ভবিষ্যৎ তহবিল, যে প্রভিডেন্ট ফান্ড বলি তোমরা জানো অনেকে, সেখানেও একটা অ্যামাউন্ট আমার গচ্ছিত আছে। 3 নম্বরে যদি আমি বলি আমার দুইটা গেল, জৈবিক চাহিদা গেল, নিরাপত্তার চাহিদা গেল। সামাজিক চাহিদা, সমাজে আমি যদি বের হই, তোমরা আমরা যারা ছাত্র আছো একটা সালাম তো দাও যখন বের হয়ে যাও, তোমাদের অভিভাবকরা দেখে আমাদের সালাম করে। সামাজিক চাহিদা আমার পাওয়া আছে, তাহলে আমি আমার অবস্থান থেকে বলতে পারি এই 3টা চাহিদা আমি কিন্তু ফুলফিল। 4র্থ নম্বর চাহিদা কোনটা? সেটা হচ্ছে মান মর্যাদার চাহিদা। এটাও বলা যায় আমার আছে, সম্মান, যে আমার যে মান মর্যাদা চাহিদা, সম্মান মর্যাদা যতটুকু আছে, পরিপূর্ণ না থাকলেও 4র্থ ধাপ কিন্তু আছে। 5ম নাম্বারে কি চাই? আত্মপ্রতিষ্ঠা। এটা কিন্তু আমার মধ্যে নাই। আমি কিন্তু চেষ্টা করতেছি, যেহেতু আমার 4র্থ ধাপ পর্যন্ত যদি আমি নিজেকে স্বীকার করি আমার চলে গেছে, তাহলে এই আত্মপ্রতিষ্ঠা করার জন্য এখন আমি কি করতেছি? আমি ব্যক্তিগতভাবে যেটা আমাকে প্রতিষ্ঠা করার জন্য যেটা, সেটা আমি বই দেখতেছি। আমার বই আছে বিভিন্ন পর্যায়ে। এটা তোমরা ডোন্ট টেক ইট আদারওয়াইজ, একটা উদাহরণ দিয়ে বলতেছি। তাহলে আমি এখন চেষ্টা করতেছি আত্মপ্রতিষ্ঠার চাহিদা, যা আমার এই সৃজনশীলতা, আত্মপ্রতিষ্ঠা কিভাবে করতে যাচ্ছি? বই দেখতে যাচ্ছি। এইভাবে এই পর্যায়ের কর্মীরা প্রতিষ্ঠানে কি করতে চায়? তাদেরও সৃজনশীলতার বিকাশ ঘটাতে চায়, তারা বিভিন্ন রকম প্রতিভা প্রকাশ করতে চায়।
তাহলে এই পর্যায়ে কর্মী যারা আছে, ব্যবস্থাপক তাদের সৃজনশীলতার বিকাশ ঘটানোর সুযোগ দেয়। আর তখনই একজন ওই পর্যায়ের কর্মীরা প্রেষিত হয় এবং কাজে অনুপ্রাণিত হয়। অর্থাৎ যখন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ধাপ পূর্ণ হয়, এই ধাপে এসে মানুষ কি চায় যে সে নিজেকে প্রতিষ্ঠা করবে, কেউ রাজনীতিতে, কেউ সমাজ সেবায়। সমাজে দেখবা যে তোমরা দেখো, তাকিয়ে দেখো, আমাদের বিভিন্ন পর্যায়ের যে যারা অনেক উপরে চলে গেছে, তারা সমাজ সেবার জন্য কি করে? কেউ হাসপাতাল প্রতিষ্ঠা করতেছে, কেউ বিদ্যালয় প্রতিষ্ঠা করতেছে। এই জিনিসগুলো একটু যদি খেয়াল করো, তোমার এই থিওরির সাথে মিলে যাবে। কারণ তার প্রথম 4টা চাহিদা শেষ, এখন সে সমাজে এসে নিজেকে প্রতিষ্ঠা করতে চায়। তাহলে প্রতিষ্ঠানে যদি হয়, তাহলে ব্যবস্থাপক তাদের কি করবে, যে আমার এই কর্মী তার সমস্ত চাহিদা পূর্ণ হয়েছে, কিন্তু প্রতিষ্ঠানের প্রয়োজনে তাকে তো রাখতে হবে, প্রতিষ্ঠানের জন্য ওই ব্যক্তি গুরুত্বপূর্ণ, তাহলে তখন তাকে সৃজনশীলতা বিকাশের সুযোগ দিতে হবে। তার যেই সুপ্ত প্রতিভা আছে, সে প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে, তাকে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা দিতে হবে, তাহলেই সে অনুপ্রাণিত হবে। তাহলে এই থিওরিটা মাজলোর চাহিদা সোপান তত্ত্ব নামে অভিহিত করা হয়। আমরা আরেকটা তত্ত্বের কথা বলেছিলাম, যে যতগুলো তত্ত্ব আছে বইতে আমাদের সবগুলোর দরকার নাই। একটা হলো মাজলোর চাহিদা সোপান তত্ত্ব, আর একটা হলো হাজবার্গের দ্বি-উপাদান তত্ত্ব। আমেরিকান নাগরিক হাজবার্গ, তিনি বিভিন্ন সময়ে গবেষণা করে, অধ্যাপক এবং গবেষক, বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মী এবং উচ্চ পর্যায়ের কর্মীদের সাথে তিনি গবেষণা করে প্রেষণার একটা তত্ত্ব দেন, যেটাকে বলা হয় হাজবার্গের দ্বি-উপাদান তত্ত্ব। তিনি এই তত্ত্বগুলোকে 2 ভাগে ভাগ করেছেন। একটা উপাদানকে তিনি বলছেন প্রেষণাদানকারী উপাদান, আর একটা বলেছেন রক্ষণাবেক্ষণকারী উপাদান। প্রেষণাদানকারী উপাদানগুলো কি? যে কর্মীদের প্রেষণা দিবে। আর রক্ষণাবেক্ষণকারী উপাদান থাকলে ভালো, না থাকলে কর্মীদের মনে একটু বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। আর প্রেষণাদানকারী উপাদানগুলোকে তিনি চিহ্নিত করেছেন এভাবে: সাফল্য অর্জন, কর্মীদের কোনো সাফল্য অর্জন করে; স্বীকৃতি প্রদান; অগ্রগতি; কর্মীদের দায়িত্ব; কাজের বৈশিষ্ট্য; ব্যক্তিক উন্নয়ন। আর রক্ষণাবেক্ষণকারী উপাদানগুলো কোম্পানির নীতি বা প্রতিষ্ঠানের নীতি, কাজে তত্ত্বাবধান করে, উত্তম তত্ত্বাবধান, তত্ত্বাবধায়ক বা ব্যবস্থাপকের সাথে সম্পর্ক, পদমর্যাদা কি তার প্রতিষ্ঠানে, সহকর্মীদের সাথে সম্পর্ক যদি ভালো হয়, স্বাভাবিকভাবে একজন কর্মী প্রতিষ্ঠানে সুন্দরভাবে কার্য পরিচালনা করতে পারে। এবং কর্মপরিবেশ, হাজবার্গ বলেছেন যে প্রেষণাদানকারী উপাদানসমূহ কর্মীদের সঠিকভাবে কার্য সম্পাদনে সহায়তা করে, আর রক্ষণাবেক্ষণকারী উপাদানসমূহ থাকলে ভালো, আর না থাকলে তাদের মনে যেটাকে বলা হয় প্রতিকূল প্রভাব পড়ে। তাহলে এই তত্ত্বের এই 2টা তত্ত্ব আমাদের ভালো করে শিখতে হবে। আজকে আমাদের ক্লাসটা যেহেতু দেরিতে শুরু হয়ে গেছে, পরবর্তী আরেকটা ক্লাস আছে, আমি ক্লাসটাকে একটু শর্ট করে নিয়ে যাচ্ছি। আমরা চলে যাই আমাদের যে শর্ট আলোচনার ভিত্তিতে এমসিকিউগুলোতে, কারণ আমাদের এমসিকিউগুলো 30 মিনিট পরে ক্লাস শুরু হয়ে গেছে। আমরা চলে যাই এমসিকিউ, তোমাদের চলে যাই ওখানে। এই আমার আজকের আলোচনা এবং গত ক্লাসের আলোচনার মধ্যেই আছে এমসিকিউগুলো, এগুলো দিয়ে আমরা ক্লাস শেষ করব। প্রথমটা আছে আমাদের, মাজলোর চাহিদা সোপান তত্ত্ব কত সালে উদ্ভাবিত হয়? যথারীতি 4টি উত্তর আছে। তোমরা জানো এমসিকিউতে 4টি উত্তর থাকে: 1941, 1943, 1947, 1951। আমি একটু আগে বলে ফেলছিলাম তোমাদের, এটা মনে রাখতে হবে, এমসিকিউতে আছে 1943। মাজলোর চাহিদা সোপান তত্ত্বের সর্বশেষ চাহিদা কি? 5টা স্তর আমরা বলছিলাম: জৈবিক প্রয়োজন, নিরাপত্তার প্রয়োজন, সামাজিক প্রয়োজন, মান মর্যাদার প্রয়োজন, আত্মপ্রতিষ্ঠার প্রয়োজন। এই 5টা তোমাকে জেনে রাখতে, 5টার ভিতরে তোমাকে যে কোনোভাবে করতে পারে প্রশ্ন। সেখানে যখন 2 নম্বরে চলে আসছে মাজলোর চাহিদা সোপান তত্ত্বের সর্বশেষ 5ম নাম্বার ধাপ কোনটি, সেটা নিশ্চয়ই যদি পড়ে থাকো এতক্ষণ মনে রাখতে পারবে, আত্মপ্রতিষ্ঠার চাহিদা। দ্বি-উপাদান তত্ত্বের প্রবর্তক কে? দ্বি-উপাদান তত্ত্বের প্রবর্তক দেখো, তোমরা সবই জানো এখন, হাজবার্গ, হেনরি পেওয়েল, মাজলো, টেইলর। একটু শুনে থাকলে হয়ে গেল হাজবার্গ।
4 নম্বরে চলে যাই আমরা পরবর্তী স্লাইডে। 4 নম্বরে আছে আমাদের প্রেষণা দানের আর্থিক উপায় অন্তর্ভুক্ত। দেখা যাচ্ছে, দেখো, 1 ন্যায্য বেতন, 2 বোনাস, 3 নম্বর রেশন সুবিধা। নিচের কোনটি সঠিক? তাহলে আমি কিন্তু আজকে রিপিট করছিলাম প্রেষণার আর্থিক উপাদান এবং অনার্থিক উপাদান। তাহলে এখানে প্রশ্ন আছে আমাদের প্রেষণা দানের আর্থিক উপাদান। তাহলে আর্থিক উপাদান কি? ন্যায্য বেতন প্রদান, বোনাস এবং রেশন সুবিধা। নিচের কোনটি সঠিক? তাহলে 3টাই সঠিক। উত্তর হবে ডি। বলো তোমরা যাকে, ডি। প্রেষণা দানের অনার্থিক উপায় অন্তর্ভুক্ত: ভালো কাজের প্রশংসা, সুবিচার প্রতিষ্ঠা, উত্তম ব্যবহার। তাহলে প্রেষণা দানের অনার্থিক উপায় দুইটা সাথে কাছাকাছি আছে। ভালো কাজের প্রশংসা করা, সুবিচার প্রতিষ্ঠা করা, উত্তম ব্যবহার করা। তাহলে প্রশংসা এবং উত্তম ব্যবহার আমি বলেছিলাম, সুবিচার প্রতিষ্ঠাটা বলি নাই, কিন্তু এটাও অনার্থিক উপাদানের অন্তর্ভুক্ত। তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে ডি। পরবর্তীতে আমরা যাই 5-6 নম্বরে। নিচের উদ্দীপকটি পড়ো এবং 6 এবং 7 নম্বর প্রশ্নের উত্তর দাও। প্রেষণা কর্মীদের ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সঠিকভাবে প্রেষণা দেওয়া না হলে কর্মীরা অসন্তুষ্ট থাকে এবং কাজে উৎসাহ হারিয়ে ফেলে। প্রতিষ্ঠানকে তাই তার সক্ষমতা ও কর্মীদের অভাব উপলব্ধি করে প্রেষণার ব্যবস্থা করতে হয়। 6 নম্বর প্রশ্ন, কোনো প্রতিষ্ঠান প্রেষণার সিদ্ধান্ত নিতে গেলে প্রথমে যেটি চিন্তা করবে: সামর্থ্য, উদ্দীপক, অধস্তনদের অভাব, কর্মী সন্তুষ্টি। তাহলে কোনো প্রতিষ্ঠান প্রেষণার সিদ্ধান্ত নিতে গেলে যেটি চিন্তা করবে, এর মধ্যে দুইটাই আছে, ক আর ঘ। কিন্তু আমরা যেহেতু শব্দটা আছে, তোমরা কিন্তু দ্বিধা বিভক্তি পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক। কারণ আমি আলোচনা বলেছিলাম যে প্রেষণা দানের জন্য প্রতিষ্ঠানের সামর্থ্যের বিষয়টিও বিবেচনা করতে হবে। তাহলে এই ক্ষেত্রে যেহেতু ক আর গ, এটা তুমি দ্বিধা বিভক্ত হওয়ার সুযোগ নেই। কারণ কোনো প্রতিষ্ঠান প্রেষণার সিদ্ধান্ত প্রথমেই যেটা চিন্তা করবে সেটা হলো কর্মীদের অভাববোধ, যে তাদের অভাববোধ থাকলেই প্রেষণা দেওয়ার কথা চিন্তা করবে। আর প্রেষণা দেওয়ার কথা চিন্তা করলেই প্রতিষ্ঠানের সামর্থ্যের কথা আসবে। তাহলে এই দুটার মধ্যে কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। 7 নম্বর, কর্মী সন্তুষ্টি অর্জিত হলে প্রতিষ্ঠানের ক্ষেত্রে যেটি ঘটে: লক্ষ্য অর্জন নিশ্চিত হয়, কর্মসংস্থান বৃদ্ধি করতে উৎসাহিত হয়, অভাব পূরণ হয়। নিচের কোনটি সঠিক? তাহলে কর্মীদের সন্তুষ্টি অর্জিত যদি হয় তাহলে প্রতিষ্ঠানের কি ঘটে, প্রতিষ্ঠানে কি হয়? তাহলে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন নিশ্চিত হয়, এটা নিশ্চিতভাবে বলা যায়। কর্মসংস্থান বৃদ্ধি করতে উৎসাহিত হয়, অভাব পূরণ হয়। তাহলে প্রতিষ্ঠানের ক্ষেত্রে যেটি ঘটে আমরা বলতে পারি 1 ও 2। কারণ তখনই সে যখন সুন্দরভাবে কাজ সম্পাদিত হয় তখনই সে প্রতিষ্ঠান কি করতে চায়, সম্প্রসারণের কথা চিন্তা করতে পারে। আর প্রতিষ্ঠান যখন সম্প্রসারণের কথা চিন্তা করবে তখনই কর্মসংস্থান বৃদ্ধির কথা আসবে। তাহলে 1 ও 2। নিচের উদ্দীপকটি পড়ো এবং 8-9 নং প্রশ্নের উত্তর দাও। বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে অনেক কর্মী কাজ করে। তাদের সবাইকে কাজে নিয়োজিত রাখতে প্রেষণার দরকার হয়। তাদের আর্থিক ও অনার্থিক উভয় প্রকারের প্রেষণা দেওয়ার অনেক গুরুত্ব রয়েছে। প্রেষণা দেওয়া না হলে এমন কষ্টকর কাজে শ্রমিকদের নিয়োজিত রাখা কঠিন হয়ে পড়ে। তাহলে সেখানে আছে আন্তরিকতার সাথে কাজ করলে কোনটি ঘটে? শ্রমিকরা যদি উৎসাহ নিয়ে আন্তরিকতার সাথে কাজ করে, একটু পড়লে বোধ বোঝা যাচ্ছে এটা, মনোবল বৃদ্ধি ঘটে, শক্তির ব্যবহার বৃদ্ধি হয়, দক্ষতা বৃদ্ধি ঘটে, নমনীয়তা বৃদ্ধি হয়। তাহলে এক্ষেত্রে আমরা বলবো দক্ষতা বৃদ্ধি হয়। দূরবর্তী গার্মেন্টস কর্মীদের জন্য যেটি অধিক প্রযোজ্য হবে সেটি হলো 1 বাসস্থান সুবিধা, 2 পরিবহন সুবিধা, 3 বোনাস সুবিধা। এটার উত্তর আর বলবো না, এটার উত্তর তোমাদের কাছে। তাহলে আমরা দুটি ক্লাসে প্রেষণার যে বিষয়গুলো আলোচনা করলাম, আরো কিছু বিষয় আছে যেটি হলো বাংলাদেশে কর্মীদের প্রেষণা দানের সমস্যা এবং সমাধানের উপায়।
ঈদের পরে, ঈদের আগে আমাদের মধ্যে প্রকাশিত রুটিন অনুযায়ী এটাই শেষ ক্লাস। আমাদের যদি আরেকটি ক্লাস ঈদের পরে আমরা সবাই সুস্থ থাকি, তাদের প্রেষণার পর আরেকটি ক্লাস নেব আমরা। সেখানে আমরা আলোচনা করব বাংলাদেশের কর্মীদের প্রেষণাদানের সমস্যা, সমাধানের উপায় এবং টপিক যেহেতু ছোট, ওই দিন আমি সর্বোচ্চ সংখ্যক জ্ঞানমূলক প্রশ্ন এবং এমসিকিউ প্রশ্ন আলোচনা করব এই অধ্যায়ে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো।